মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন বাজে সকাল 7টা। আর হ্যাঁ, আজকের ব্লগটা বাংলাতেই হচ্ছে, কারণ আমি যেখানে ঘুরতে যাচ্ছি সেটা একটা একদম গ্রাম্য এলাকা, তো বাংলাই বলো। আরেকবার বলো, জোরে বলো। আমি বলছি জোরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তার আগে আমাদের প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ, আপনারা কোথায় যাচ্ছেন বলুন? আমরা সুন্দরবন টিপসে যাচ্ছি, বেড়াতে কোথায় কোথায় যাচ্ছি। কোথায়? সুন্দরবন বেড়াতে যাচ্ছি। আচ্ছা, ইলিশ পর্বে। মা গুড মর্নিংটা বলো। মর্নিং। তোমাকে তো সবাই চেনে। হ্যালো। তো যথারীতি আমার বাবার মুখে তো তোমরা শুনেই নিলে যে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি। তো সবাই একদম রেডি শেডি হয়ে 7টার সময় আমরা বেরিয়ে পড়েছি, কারণ এখান থেকে যাব বিধাননগর, বিধাননগর টু শিয়ালদা, শিয়ালদা থেকে আমরা ক্যানিং লোকাল ধরবো। আর পুরো জার্নিটার সঙ্গে থাকো, তাহলে পুরো ডিটেলসে বুঝতে পারবে। আমি আর বাবা আগে চলে এসেছি, তো আমরা ওয়েট করছি দাদা, মা আর বৌদির জন্য, আর বৌদির মায়ের জন্য। চলে এসেছি আমরা বিধাননগর স্টেশন, এখানে টিকিট কেটে নেব, তারপরে আমরা রওনা দেব শিয়ালদার উদ্দেশ্যে। 7:52 আমার ঠিক মনে নেই, ওই টাইমেই একটা ক্যানিং লোকাল থাকে শিয়ালদা থেকে। তো আমরা অনেক আগেই চলে এসেছিলাম, তাই ভাবলাম একটা বিস্কিট খাওয়া যাক। আর আমার দাদা তো সকাল সকাল একদম প্যাটিস কফি, মানে ওর এরকম চলতেই থাকে। আর তারপরে আমরা এখানে ওয়েট করছি যে কখন আমাদের ট্রেন আসবে এবং আমরা যাব। আমরা এখন শিয়ালদা স্টেশনে ওয়েট করছি। বিধাননগর থেকে আর ক্লিপ নেওয়া হয়নি, ওখান থেকে একটাই স্টেশন জাস্ট। এখানে দাঁড়িয়ে আছে ক্যানিং লোকাল, এবার আমরা উঠে পড়ব। বিশ্বাস করো, চারিদিকে যখনই তাকাই না, শুধুই দেখতে পাচ্ছি সবাই সুন্দরবন ঘুরতে যাচ্ছে। আর এটা একটা অ্যাডভেঞ্চার ট্রিপও বলতে পারো। তোরা কিন্তু আমার ব্লগে কিন্তু হাই করিসনি, দুজনেই করিসনি। ওই দিন ওয়েদারটা খুব ভালো ছিল, বাইরে বৃষ্টিও হচ্ছিল, আর শুনি নাকি বৃষ্টিতে বাঘ দেখা যায়। তো আমরা ওয়েট করতে করতেই যাচ্ছিলাম, এবং চারিদিকে তাকায় শুধু জলই জল। যথারীতি 9:49 আমরা ক্যানিং পৌঁছে গেছি। এটা বলতে পারি যে 1 ঘন্টা 10-15 মিনিট মতো লাগে শিয়ালদা থেকে। তো আমরা এখানে আরও গ্রুপের জন্য ওয়েট করছি, কারণ আমরা তো পৌঁছে গেছি কিন্তু আরও গ্রুপ আসবে। আমি এখন থেকেই মাছের গন্ধ পাচ্ছি। ক্যানিং পর্যন্ত আসাটা ছিল আমাদের দায়িত্ব, তারপরে পুরোটাই ওনাদের ওপর, যে এজেন্সির সঙ্গে আমরা বুক করেছি বা আপনারাও করবেন, স্বাভাবিক সবাই ক্যানিং থেকে এসেই নিয়ে যায় ক্যানিং স্টেশনের বাইরে থেকে। তো আমরা যাচ্ছিলাম গদখালি। দুটো ডেস্টিনেশন হতে পারে, একটা সোনাখালি আর একটা গদখালি। সোনাখালিটা কাছে পড়ে, গদখালিটা ক্যানিং থেকে প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো লাগবে। 1 ঘন্টা 15 মিনিট শুনলেও পৌঁছোতে এতটাই তুমি বোর হয়ে যাবে, আর এত গরম লাগবে। যেহেতু আমরা ইলিশ উৎসবে যাচ্ছিলাম, তো ওই সময় গরমটাও খুব হাই ছিল। মাঝখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম, কি করব না করব, এমনি জাস্ট হাওয়া খাচ্ছিলাম, আর ভালো লাগছিল না এতক্ষণ বসে থাকতে ট্রেন জার্নি, তারপরে আবার এই টোটো অটো যাই বলো, টোটো নয় অটো যাই বলো, তার জার্নি। তো অবশেষে আমরা পৌঁছলাম গদখালিতে, এবং ওয়েদারটা দেখতে পাচ্ছ, পুরো বৃষ্টি একদম নামবে ওই ওয়েদার। আমরা এখানে ওয়েট করছিলাম আমাদের লঞ্চের জন্য। এটা হলো গদখালির জেটি ঘাট। তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক বোটই দাঁড়িয়ে আছে, কারণ তাদের আরও গ্রুপ আসবে, তাই জন্য হয়তো। আর আমরা গেছিলাম রাখি পূর্ণিমার সময়, তো ওই সময় জোয়ার খুব বেশি থাকবে, যেহেতু পূর্ণিমা মানে ভরা কোটাল। আমরা ওই টাইমেই গেছিলাম। আমরা এখানে ওয়েট করছি আমাদের লঞ্চের জন্য। অবশেষে আমাদের লঞ্চ এলো, এবং বিশ্বাস করো, লঞ্চে উঠেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে আর একটুক্ষণ দাঁড়ালে হয়তো আমরা ভিজে যেতাম। যতই ছাতা থাকুক, নদীর ধারে হাওয়া তো হতেই থাকে। লঞ্চে উঠে দেখলাম আরও বাকি গ্রুপরাও চলে এসছে। 3টে গ্রুপ গেছিলো আমাদের সঙ্গে। আর মা এখানে দেখো ছাতা নিয়ে অলরেডি বসে আছে। যেতেই আমাদের দিয়ে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক, অ্যান্ড তারপরে তো শুনে নাও, আমাদের আজকে এখানে দিয়েছে ফার্স্ট ব্রেকফাস্টের লুচি আর আলুর দম। টেস্ট করে বল কেমন কেমন টেস্ট কেমন? ভালো। বাবা টেস্ট কেমন? আমার চলে এসেছে, রসগোল্লাও আছে। ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমরা চলে গেছিলাম হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। আর সামনে যেতে পারিনি, কারণ সামনে প্রচুর কাদায় ভর্তি ছিল, আর হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে গেলে কিন্তু প্রচুর হাঁটতে হবে। তারপরেই চলে গেছিলাম বেকন বাংলো দেখতে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে 2 দিন ছিলেন উনি সুন্দরবন ঘুরতে এসে।
তো ওই স্ট্রাকচারগুলোই না আছে এখানে, বেকন বাংলো বলুন বা হ্যামিল্টন বাংলো বলুন, স্ট্রাকচারগুলোই আছে, ভেতরে কিন্তু কিচ্ছু নেই। ও আরেকটা কথা বলে রাখি, হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে গেলে কিন্তু ফ্রিতে দেখতে পারো, বাট বেকন সাহেবের বাংলো দেখতে গেলে কিন্তু 10 টাকা করে টিকিট কাটতে হবে। তো এখানে পুরো ডিটেলসে দেওয়া আছে যে কত সালে এসেছিলেন, কবে, কত সালে, কি ব্যাপার, সব কিছুই দেওয়া আছে। এখানে ভিড় প্রচুর ছিল, আর বৃষ্টিও টিপটিপ করে মোটামুটি পড়ছিল। তো ঘুরে দেখার পর তারপর চারিদিকটা দেখছিলাম, কারণ এখানে না অনেকটা স্পেস আছে, এখানে তুমি বাথরুমও পেয়ে যাবে, যদি কারো ওয়াশরুম যাওয়ার হয় এখানেও আছে, এখানে যেতে পারো, কোনো প্রবলেম নেই। দুটো বাংলো দেখা হয়ে গেলেই আমরা এবার উঠে গেছিলাম বোটে। এবার সোজা যাব পাখিরালয় বা গোসাবা, ওদিকেই আমরা যাব। আর প্রত্যেকটা বোটের কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে, কারণ এখানে বাংলাদেশি অনেক জাহাজই আসে। তারপরে ঠিক 12টার দিকে আমাদের চলে এলো আমুদি মাছ ভাজা, বাট বিশ্বাস করো আমি খেতে পারিনি, এত কাঁটা ছিল, আর প্রত্যেকটা কাঁটা না রীতিমতো ফুটছিল, তাই আমার তো একদমই ভালো লাগেনি, জানি না অন্যদের ভালো লাগতে পারে। এখানে আজকে চাও দিয়েছে, ইনি দুবার, সকাল থেকে 1 কাপ চা, তারপরে কফি, তারপরে 3 কাপ চা হয়ে গেল। 2 কাপ চা, ওই হলো একই ব্যাপার। আর ওই দুজন মানুষ ঝগড়া করতে এসছে এখানে আজকের ওয়েদারটা ভালো। আপনার এখানে এসে কেমন লাগছে, প্রথম দিনের এক্সপিরিয়েন্স? কিছু না দেখিয়ে এত বেশি হাঁটিয়েছে, সেটা বড় বিরক্তি। এত ব্লগ দেখেছি, অনেকেরই ব্লগ দেখেছি, 2025-এরই ইলিশ উৎসবের ব্লগ দেখেছি, বাট কেউ বলেনি যে বাংলোগুলো দেখতে গিয়ে এতটা হাঁটতে হয়। কেউ, তোমরা কি ব্লগ দেখে এসছো? ব্লগ দেখে এসছো? কেউ বলেছে ব্লগে যে এতটা হাঁটতে হয়? কেউ বলেনি। আমরা বলে দিচ্ছি, বাংলো দেখতে গেলে প্রচুর হাঁটতে হবে, বৃষ্টিতে আরো অনেক অসুবিধা হয়। তোর অসুবিধা হয়েছে? হ্যামিল্টন বাংলোটাই হাঁটতে হয়, বেকনটা কাছে। হ্যাঁ, বেকনটা কাছে। আছে রাখা পুরনো, মানে হিস্ট্রি হিসেবে মানে রাখা আছে, তার ভেতরে কিছুই নেই, একটা ভাঙা মানে ঘরের মতো বা বিল্ডিং এর মতো পড়ে আছে, আর কিছুই নেই। আমাদের এখানে বোটের এখানে রান্না হচ্ছে, আর এখানে সবাই, এখানে ওই কাঠ আছে, বসার জায়গা আছে, শোয়ার জায়গা আছে, কিন্তু ভীষণ গরম, বোট চললেও গরম লাগবে। যেমনটা তোমাদের বললাম যে এখানে বাংলাদেশি অনেক বোটই আসে, অনেক জাহাজ আসে। তো এখানে দেখতে পাচ্ছ একটা বাংলাদেশি জাহাজ, ফ্ল্যাগ ওদের লাগানো আছে, ইন্ডিয়ান ফ্ল্যাগও লাগানো আছে বাই দ্য ওয়ে। তারপর এগুলো হচ্ছে জঙ্গল বলতে পারো, এদিকে দিকে বাঘ আছে, কিন্তু পুরোটাই নেট দিয়ে কভার করা আছে। এই দেখো এখানে পুরো নেট দিয়ে পুরো জঙ্গলটাই কভার করা আছে, কয়েকটা ফাঁড়ি আছে জাস্ট ওইগুলো ছাড়া। তারপরে 2টোর দিকে, প্রায় 2-2:30টার দিকে চলে এসছে আমাদের এখানে লাঞ্চ। ফার্স্টে লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি, চিংড়ি মাছের মালাইকারি বা সিক চিংড়ি মাছ এরকম কিছু একটা ছিল, বাট প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর ছিল। এখানে যুদ্ধ চলছে চিংড়ি মাছের, যাই হোক, কিন্তু প্রত্যেকটা রান্নার। তারপরে এলো ইলিশ মাছ, অবভিয়াসলি ইলিশ উৎসবে এসেছি। তারপরে পাঁপড় আর চাটনি, প্রত্যেকটা রান্না খুব ভালো ছিল। ওটা কমপ্লিট করে আমরা আবার বোটের ধারে বসে গেলাম দেখতে দেখতে। বিকেল 5টা সম্ভবত বাজে, তখন আমরা এলাম অনেকটা দূরে, পাখিরালয় থেকে অনেকটা দূরে। এটা বাংলাদেশের প্রায় বর্ডারের কাছে, মানে বাংলাদেশের সঙ্গে যে নদীটা মিশেছে প্রায় ওর কাছেই। আমরা চলে এলাম একটা রিসর্টে, কারণ পাখিরালয় কোনো রিসর্ট বা লজ পাওয়া যায়নি। আমাদের এখানে 2টো রুম দিয়েছে, একটা এটা, একটা এটা। এন্ট্রি করলেই ফার্স্টে আছে ওয়াশরুম, ওয়াশরুমটা ভীষণ ভালো আর অনেকটা স্পেস আছে। ওকে, মিরর আছে, এখানে একটা মেশিন আছে। ওকে, আর এখানে 2টো বেড আছে, একটা বড় বেড যেখানে 2জন শুতে পারবে, আর একটা সিঙ্গেল বেড। এখানেও একটা মিরর আছে, এসি, ফ্যান, নর্মাল সব কিছুই আছে। এটা হলো রুম, খারাপ নয়, ভালোই, রুমটা ভালোই বলো। হ্যাঁ, ভালো। আরেকটা রুম হলো এটা, একই প্যাটার্নের, যেটা ঢুকলেই ফার্স্টে ওয়াশরুম অ্যান্ড মাদার রুম। ভালো, রুম ভালো, রুম ভালো, ঠিক আছে। পরিষ্কার। এখানেও সেম 2টো বেড, জানা তো সুব্রতের ব্যাগ থেকে চার্জারটা নিয়ে একটা সিঙ্গেল বেড। আমাদের রুম থেকে জানলার ভিউটা কিছুটা এরকম, যারা গ্রামে থাকি তারা আমরা এটা অলরেডি দেখতে আমরা অভ্যস্ত। তারপরে এসে একটু আমরা ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম, ঘুমটা খুব জরুরি ছিল। ঘুম থেকে উঠে দেখি এসে গেছে চিকেন পকোড়া অ্যান্ড কফি।
তো ওটাই খেতে খেতে আমরা একটু আড্ডা মারছিলাম, তারপর জিজ্ঞেস করছিলাম যে কালকে কি ব্যাপার আছে, কোথায় যাব না যাব। যে আমাদের কফি দিচ্ছে খুব হেল্পফুল একটা ছেলে, আমাদেরকে প্রচুর প্রচুর পরিমাণে হেল্প করেছে। আমরা এখন খেতে যাচ্ছি। মাথা এত টিপটিপ করছে যে বলার নয়, কারণ সারা দিন প্রচুর জার্নি হয়েছে। তো এখন ডিনার রেডি হয়ে গেছে। ডিনারে সকালেই বলে দিয়েছিল যে চিকেন অথবা মাটন আছে, দেখি কোনটা খাই। বাট শরীরটা এতটাই খারাপ, মানে এসে শুয়ে পড়েছি, তারপরে একটু চা পকোড়া খেয়েছি, দিয়ে এখন কটা বাজে, এখন 9টা 5-10 মতো হবে, খেতে ডেকেছে। তো খেয়ে নেওয়াই ভালো, কালকে আবার বেরোনো আছে। তো তোমাদের রিসর্টটা আমি দেখাচ্ছি, নিচে গিয়ে দেখাচ্ছি ভালো করে। খুব সুন্দর রিসর্ট। এখানে আশেপাশে বাবা আর দাদা ঘুরতে গেছিলো, তো যেটা বললো যে এখানে নাকি মানে জনবসতি খুব একটা নেই, আর দোকানপাট নেই বললেই চলে, মানে একটাও দোকানপাট নেই, তো লোকজনও খুব কম। দেখা যায় আমাদের হোটেল, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। দারুণ দারুণ। আমার খুব মানে এখানে আমাদের যে কজন বোটে 25 জন ছিলাম, ওই কজন ছাড়া এখানে আর কেউ নেই, ঠিক আছে। আর আশেপাশেও রিসর্ট বলতে অনেকটা দূরে আছে, আর না হলে নেই। এখানটা পুরো লাইট দেওয়া, জাস্ট এইখানে একটা রাস্তা আছে, রাস্তাটার ওপাশেই নদী, মানে আমরা জাস্ট নদীর এপারে আছি, নদীর ওই পাশে আছে জঙ্গল যেখানে বাঘ আছে, কিন্তু বাঘ সচরাচর আসে না, কারণ নেট দিয়ে পুরোটা জঙ্গলটা ঘেরা থাকে যাতে ওরা বাইরে বেরিয়ে আসতে না পারে। এটা হচ্ছে ম্যাপ। একই সব জায়গায় দেশি না, দেশি, হ্যাঁ। প্রথম দিনের ডিনার মেনুতে কি কি আছে তা তো তোমরা নিজেরাই দেখলে। চলো এখন তোমাদের কিছু ফটোগ্রাফস দেখাই, যেটা দেখে আমি নিজে অবাক হয়ে গেছি। এটা তোলা হচ্ছে রবার্ট ব্যাটম্যানের। লুক অ্যাট দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ফেস। ও মাই গড, 1998 সালে তোলা, মানে ফেসটা দেখলেই বুঝতে পারবে কতটা বড়। এরকম অনেক ফটোগ্রাফি আছে। এটা আমাদের বোট, জল এতটা চলে এসছে, জোয়ার জোয়ার তো এটাই তো আমাদের বোট। ও না না, সরি, এটা আমাদের বোট নয় গাইজ, সরি। এটা হচ্ছে জোয়ার, জোয়ারের জন্য আমরা আসার সময় দেখেছিলাম এইখানে কতটা সিঁড়ি ছিল, অনেকটা সিঁড়ি আছে, সেটা জোয়ারে এতটা চলে এসছে পুরো। একটু ঘুরতে বেরিয়েছি খাওয়া দাওয়ার পর, আফটার ডিনার ওয়াক, বাট ভয়ও লাগছে, এখানে বাঘ লুকিয়ে থাকতে পারে, বাট বাঘ এদিকে আসবে না। বাঘ আসে আমাদের ঠিক উল্টো সাইডে একটা জঙ্গল আছে। অ্যাকচুয়ালি এই রোড ধরে যেসব বন আছে এতে রিসর্ট থাকে, এগুলোতে রিসর্ট আছে, এগুলোতে বাঘ নেই। আর উল্টো দিকের যে জঙ্গলগুলো ওটাতেই বাঘ থাকে, নেট দিয়ে ঘেরা আছে। আমি কোনো ব্লগারকে বলতে শুনিনি যে নেট দিয়ে ঘেরা আছে তাই বাঘ আসতে পারে না। সবাই বলে বাঘ দেখতে পাচ্ছি না, বাঘ দেখতে পাচ্ছি না। বাঘ আসতে পারবে না, কারণ পুরো নেটটা দিয়েই ওরা কভার করে দেয় যাতে বাঘ এদিকে আসতেই না পারে। আসলে অনেক মানুষের জীবনও রিস্ক হয়ে যায়, তাই সেই কারণে। লোকাল একজন লোকের সঙ্গে আমরা কথা বলছিলাম, তো এখন তোমরা সেটাই মন দিয়ে শোনো। কিন্তু বলে যে ওই ছাগল টেনে নিয়ে গেছে, মানে ছাগলটা কোনো নিয়েছে, মানুষের কোনো ক্ষতি। মানুষ যা মারা যায়, মানুষ ওপারে গিয়ে মারা যায়, মানুষ যা মারা যায় শুনবেন তো ওপারে গিয়ে, মানে মাছ ধরতে মধু। আচ্ছা, আমরা জিজ্ঞেস করি, ওনার কথাগুলো শুনছিলাম আর জাস্ট এটাই ভাবছিলাম যে আমরা কতটা সেফ আছি। অনেকগুলো ক্লিপ আমি নিতে পারিনি, কারণ আমি জাস্ট ওনার কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করছিলাম। এত আমাদের কাছে রোমাঞ্চকর লাগতে পারে, বাট এই লাইফটাই ওরাই লিড করছে। এরা হচ্ছে এখানকার সিকিউরিটি গার্ড। আমাদের বোট বা যে কোনো বোট এলেই এরা নাচতে শুরু করে দেয় ঘাটের কাছে গিয়ে, কি না বাবা। আরেকটা, এরা বোট এলেই গেটের কাছে চলে যায়। বাবারি। প্রথম দিনের ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। নেক্সট পার্টে আসছে আরও অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস। বাঘ দেখতে পেলাম কি পেলাম না সেটা নেক্সট পার্টে থাকছে, তো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাস বাস টুকুর ভিডিও শেষ। এখানে এখানে ভোটের নামটা সবাই খেয়াল রাখবেন, কারণ ভিড়ের